আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ম্যাপ কোচিং সেন্টারে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা নবম দশম শ্রেণীর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের চতুর্থ অধ্যায়। গত ক্লাসে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করেছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে, এবং একই সাথে আমরা আলোচনা করেছিলাম কিভাবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের দ্বিতীয় পর্ব। আমরা আজকে আলোচনা করব গাণিতিক কিছু সূত্রাবলী। যে গাণিতিক সূত্রাবলী যদি আমরা একটু সহজে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমাদের যে সৃজনশীল সমস্যা, সেই সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম যে গাণিতিক সূত্রাবলীর মধ্যে আছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা কি কি এন্ট্রি আনবো? প্রথমটা হচ্ছে মালিক কর্তৃক ব্যবসায় আনিত মূলধন, যেটাকে আমরা মূলধন বলে থাকি বা প্রারম্ভিক মূলধন বলে থাকি, এবং তার সাথে ব্যবসায় তার সাথে ব্যাংক থেকে গৃহীত ঋণ যোগ করব এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ যোগ করব। তাহলে মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তির যখন আমরা সংজ্ঞায়িত করেছিলাম, তখন কিন্তু আমরা এখানে স্পষ্ট করে বলেছিলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় কিন্তু এক কথা নয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে তুমি কোন কোন এন্ট্রিগুলো আনবা, সেটা হচ্ছে এখানে স্পষ্ট করে লেখা আছে তিনটা এন্ট্রি: মালিক কর্তৃক ব্যবসায় আনিত মূলধন, ব্যাংক থেকে গৃহীত ঋণ এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ। দ্বিতীয় যে সূত্রটি আছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয়গুলো কি? মূলধন জাতীয় প্রাপ্তি থেকে যখন আমরা মূলধন জাতীয় ব্যয় সম্পদের বহিঃমূল্য বাদ দিব, তখন আমরা পেয়ে যাব মূলধন জাতীয় আয়। 3 নম্বর যে সূত্রটি আছে মূলধন জাতীয় ক্ষতি। মূলধন জাতীয় ক্ষতি জিনিসটা কিভাবে আমরা বের করব? মূলধন জাতীয় ব্যয় সম্পদের যে বহিঃমূল্য মানে হচ্ছে যে সম্পদটি ক্রয় করা হয়েছে যে মূল্যে, এবং বর্তমানে সম্পদের বাজার যে মূল্য আছে তাকে বহিঃমূল্য বলা হয়। তাহলে সম্পদের বহিঃমূল্য থেকে মূলধন জাতীয় প্রাপ্তি বাদ দিলে আমরা পেয়ে যাব মূলধন জাতীয় ক্ষতি। চতুর্থ যে সূত্রটি আছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমার কোন কোন এন্ট্রিগুলো আসবে? স্থায়ী সম্পদ ক্রয় আসবে। স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এই জাতীয় যত লেনদেন আছে সব লেনদেনগুলো আসবে। প্লাস স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে সম্পর্কিত অন্যান্য খরচ। এখন সম্পর্কিত খরচ বলতে আমরা যেটাকে বোঝাই, যেমন এখানে স্পষ্ট করে লেখা আছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন, সংস্থাপন, এই জাতীয় খরচগুলোকে বলা হয় কি সম্পর্কিত খরচ বা আনুষঙ্গিক খরচ আর কি। তাহলে এই খরচগুলো যোগ করে আমাদের মূলধন জাতীয় ব্যয় আমরা পেয়ে যাব। পঞ্চম যে সূত্রটি লেখা আছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় সাধারণত স্বল্প মেয়াদের হয়ে থাকে। এটি 0 দিন থেকে 365 দিনের কম সময়ের জন্য বা 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। তাহলে মূলধন জাতীয় আয়ের মধ্যে আমরা কোন কোন এন্ট্রিগুলো পাবো? প্রথমত বিক্রয় পাবো, ব্যাংকে জমা সুদ পাবো, প্রাপ্ত বাড়ি ভাড়া পাবো, প্রাপ্ত কমিশন পাবো, উপভাড়া পাবো, বা প্রাপ্ত বাট্টা পাবো, বিনিয়োগের সুদ পাবো, প্রাপ্ত প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, পুরাতন খবরের কাগজ বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, অনাদায়ী দেনা আদায়। এই সমস্ত এন্ট্রিগুলো আমরা পেয়ে যাব, এবং এগুলোর যোগফল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। ষষ্ঠ যে সূত্রটি আছে আমাদের মুনাফা জাতীয় আয় বা মোট আয় সম্পর্কে। তাহলে মুনাফা জাতীয় আয় বা মোট আয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ আয় যোগ পরোক্ষ আয়। এখানে হিসাব বিজ্ঞানে প্রত্যক্ষ আয় বলতে একটা আয়কেই বোঝায়, সেটা হচ্ছে পণ্য বিক্রয় বা সেবা আয়। এছাড়া যত আয় থাকে সবগুলোকে কি বলা হয়? পরোক্ষ আয় বলা হয়। তার মানে আয় বলতে আমরা আরো একটা জিনিস বুঝি, যে মাধ্যমে আমাদের টাকাগুলো আসছে সে মাধ্যমকে আমরা কি বলবো? আয় বলবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সপ্তম যে সূত্রটি আছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে? পণ্য ক্রয়, ভাড়া পরিশোধ, বেতন, মণিহারি দ্রব্য ক্রয়, বিজ্ঞাপন খরচ, ঋণের সুদ, মূলধনের সুদ, অবচয়, অনাদায়ী দেনা, প্রদত্ত কমিশন, শিক্ষানবিশ ভাতা, আগুনে বিনষ্ট পণ্য প্রভৃতি। এই এন্ট্রিগুলো যে থাকবে এমন নয়, এগুলো কমন এন্ট্রিগুলো সাধারণত থাকবে। এটার পাশাপাশি অন্য যে খরচগুলো থাকে সেগুলো থাকতে পারে। অষ্টম যে সূত্রটি আছে মোট মুনাফা জাতীয় ব্যয় বা মোট ব্যয়। তাহলে প্রত্যক্ষ খরচের সাথে পরোক্ষ খরচ যোগ করলে যা পাবো সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। বিশদ আয় বিবরণীতে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হবে? বিশদ আয় বিবরণীতে সাধারণত মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত হয়। বিশদ আয় বিবরণীর আরেকটি নাম হচ্ছে আয় ব্যয় বিবরণী, যার কারণে এখানে আয় এবং ব্যয় কি হয়? অন্তর্ভুক্ত করা হয়। 10 নম্বর যে সূত্র আছে
মালিকানা সত্ত্ব। এইটি একটি কমন একটি সূত্র এবং আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রায় এই প্রশ্নটি দেখা যায় যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো বা বছর শেষে মালিকের কি পরিমাণ অর্থ জমা আছে বা সমাপনী মূলধন নির্ণয় করো, একই অর্থ বহন করে, তাহলে মালিকানা সত্ত্বটি নির্ণয় করতে পারে। মালিকানা সত্ত্বর মধ্যে যা যা রয়েছে, মালিকের বিনিয়োগ, এই মালিকের বিনিয়োগকে সাধারণত আমরা মূলধন বলে থাকি। ব্যবসায়ের আয়, যেটাকে আমরা রেভিনিউ বলে থাকি। ব্যবসায়ের খরচ, যেটাকে আমরা এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার বলে থাকি। মালিকের উত্তোলন, যেটাকে আমরা উইথড্র বা ড্রয়িং বলে থাকি। তাহলে 4টি এন্ট্রির সাহায্যে আমরা মালিকানা তহবিল বের করতে পারি। তার মধ্যে মূলধন এবং আয় যোগ করতে হবে, ব্যয় এবং উত্তোলনকে কি করতে হবে, বাদ দিতে হবে। 11 নম্বর যে সূত্রটি দেওয়া আছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের সূত্র হচ্ছে অবচয়যোগ্য সম্পদ যোগ অবলোপনযোগ্য সম্পদ। এখন অবচয়যোগ্য সম্পদ আর অবলোপনযোগ্য সম্পদ বলতে কি বুঝি সেটা যদি আমরা একটু দেখি। অবচয়যোগ্য সম্পদ বা স্পর্শনীয় সম্পদ, মানে যে সম্পদগুলোকে ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে বলা হয় স্পর্শনীয় বা অবচয়যোগ্য সম্পদ। তাহলে এগুলোর মধ্যে আছে কি, যন্ত্রপাতি ধরা যায়, আসবাবপত্র ধরা যায়, ভূমি ধরা যায়, দালান কোঠা, মোটর গাড়ি, অফিস সরঞ্জাম, এগুলো স্পর্শ করা যায়, যার কারণে এগুলোকে স্পর্শনীয় বা অবচয়যোগ্য বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে অবচয়যোগ্য সম্পদের সবসময় একটা পার্সেন্টেজ উল্লেখ থাকে, ঠিক আছে, মানে পার্সেন্টেজ যখন থাকে তখন আমরা বুঝতে পারি যে এটি অবচয়যোগ্য। এরপর আছে অবলোপনযোগ্য সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ। তাহলে অবলোপন আর অস্পর্শনীয় মানে হচ্ছে যেটা স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়। যেমন সুনাম, প্যাটেন্ট, কপিরাইট। এরপর হচ্ছে ট্রেডমার্ক, ব্যবসায়িক চিহ্ন বলা হয় যেটাকে, ইজারা সম্পত্তি, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ। এগুলো সাধারণত হয় অবলোপন। আরেকটা কথা মনে রাখতে হবে, অবলোপন সবসময় বছর উল্লেখ থাকে, অবলোপন করার জন্য বছর উল্লেখ থাকবে। যেমন সুনাম, সুনামের পাশে বলা থাকবে 10 বছর। তাহলে এই যে যখন আমরা বছরটা খেয়াল করব তখনই আমাকে মনে করতে হবে যে এটির কি হয়, অবলোপন হয়ে থাকে। 12 নম্বর সূত্রে আছে আবর্তক খরচ। তাহলে আবর্তক খরচ জিনিসটা কি, মাল ক্রয় বা ক্রয়, ক্রয় পরিবহন, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, বেতন ও মজুরি, পণ্য ক্রয়ের আমদানি শুল্ক। তাহলে আমরা একটু জেনে নেই যে আবর্তক খরচের সংজ্ঞাটা কি, বা আমরা কি থাকলে বুঝবো যেটি আবর্তক খরচ। আচ্ছা, এখানে লেখা আছে যে সকল খরচ বা ব্যয় বারবার বা নিয়মিত সংগঠিত হয় তাকে আবর্তক খরচ বলে। অর্থাৎ মুনাফা জাতীয় খরচ বা ব্যয়কে আবর্তক খরচ বলা হয়। একদম সিম্পল একটা কথা, আবর্তক খরচ হচ্ছে যে খরচগুলো বারবার হয়। তাহলে আমরা জানি মূলধন জাতীয় ব্যয়গুলো হঠাৎ হঠাৎ হয়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়গুলো বারবার হয়। তাহলে যে ব্যয়গুলো বারবার হয় তাকে আবর্তক খরচ বলে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় ইকুয়াল টু আবর্তক খরচ। সর্বশেষ যে 13 নম্বর সূত্রটি আছে আমাদের, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। বিলম্বিত মুনাফা জাতীয় খরচটা কি, নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় বা পরীক্ষা, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা, ব্যবসায়ের প্রাথমিক ব্যয় মানে ব্যবসা শুরু করতে গিয়ে যে খরচগুলো হয়ে থাকে তাকে বলা হয় প্রাথমিক ব্যয়। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিলম্বিত মুনাফা জাতীয় খরচগুলো কি কি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের 4র্থ অধ্যায়ের 2য় অংশ, কিভাবে আমরা গাণিতিক সূত্রের সাহায্যে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করব। আশা করি তোমরা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছো। যারা প্রথম ক্লাসটি করেছো তারা দ্বিতীয় ক্লাসটি খুব সহজেই বুঝতে পারবে। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের মুঠোফোন নাম্বার দেওয়া আছে আমাদের, এবং আমাদের একটি টেলিগ্রাম সাইট আছে। টেলিগ্রামের মাধ্যমে তোমরা যদি আমাকে মেসেজ করো, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে আমরা খুব সহজেই তোমাদের যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।